কলকাতা শহরের এক অতি পরিচিত বনেদি পরিবার, রায়চৌধুরী পরিবার। এই পরিবারের বর্তমান কর্তা তরুণ প্রতাপ রায়চৌধুরী। বাইরে থেকে দেখলে তাকে এক সফল, শান্ত এবং অত্যন্ত বিচক্ষণ ব্যবসায়ী বলেই মনে হবে। পৈতৃক সূত্রে পাওয়া বিশাল সম্পত্তি আর তার নিজের গড়া ব্যবসায়িক সাম্রাজ্য তাকে সমাজের উঁচু স্তরে এক দুর্লভ আসন এনে দিয়েছিল। কিন্তু এই সব কিছুর মাঝেও প্রতাপের জীবনে ছিল এক গভীর শূন্যতা, এক সঠিক জীবনসঙ্গীর অভাব। প্রতাপের বয়স তখন প্রায় ৩০ ছুঁই এবং সমাজে তার অবস্থান এমন যে তাকে জীবনসঙ্গী হিসেবে পেতে চাইত অসংখ্য যোগ্য এবং সুন্দরী নারী। প্রায় প্রতিদিনই তার কাছে আসত বিভিন্ন দিক থেকে বিবাহের প্রস্তাব। কিন্তু প্রতাপের মনে ছিল এক অন্য আকাঙ্ক্ষা। সে এমন একজনকে চেয়েছিল যে তাকে তার খ্যাতি, প্রতিপত্তি বা সম্পদের জন্য ভালোবাসবে না, যে ভালোবাসবে কেবলই তাকে, তার ভেতরের মানুষটাকে। এই আধুনিক যুগে যেখানে সম্পর্কগুলো বেশিরভাগ সময় স্বার্থ আর সুবিধার বেড়াজালে আবদ্ধ, সেখানে এমন নিষ্কাম ভালোবাসা খুঁজে পাওয়া এক দুরূহ কাজ। প্রতাপ এই সমস্যাটা খুব ভালো করেই জানত। সে জানত যদি সে তার আসল পরিচয় দিয়ে কাউকে খুঁজতে যায়, তবে সে পাবে কেবল একজন রায়চৌধুরী পত্নী, তার আসল জীবনসঙ্গীকে নয়। দীর্ঘদিনের ভাবনাচিন্তার পর প্রতাপ এক অভিনব এবং ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিল। সে তার আসল পরিচয় গোপন করে এক সম্পূর্ণ নতুন জীবন শুরু করার পরিকল্পনা করল, ছদ্মবেশীর জীবন। এই পরিকল্পনার অংশ হিসেবে প্রতাপ তার বিশাল সাম্রাজ্যের দেখভালের ভার একজন অত্যন্ত বিশ্বস্ত ম্যানেজারের হাতে তুলে দিল। তার পরিচিত মহলে সে ছড়িয়ে দিল যে কাজের সূত্রে তাকে কিছুদিনের জন্য দেশের বাইরে থাকতে হবে। তারপর সে তার বিলাসবহুল জীবনযাত্রা থেকে নিজেকে সরিয়ে নিয়ে এক সাধারণ মধ্যবিত্ত জীবনের জন্য তৈরি হল। সে তার নাম পরিবর্তন করে রাখল অর্ণব সেনগুপ্ত। পরিচয় হিসেবে সে একটি সাধারণ চাকরি বেছে নিল, একটি ছোট প্রকাশনা সংস্থায় কন্টেন্ট এডিটর হিসেবে। এই চাকরিটা সে বেছেছিল কারণ এখানে তার পরিবারের পরিচিত কেউ তাকে সহজে দেখতে পাবে না এবং কাজের ধরনটিও ছিল বেশ নিরীহ। প্রতাপের এই নতুন জীবন শুরু হল উত্তর কলকাতার এক পুরনো পাড়ায়, একটি ভাড়া করা ছোট ২ কামরার ফ্ল্যাটে। বিলাসবহুল এসি গাড়ির বদলে সে এখন প্রতিদিন বাসে বা মেট্রোয়ে যাতায়াত করে। তার দামি স্যুটগুলোর বদলে তার পরিধানে এখন সাধারণ শার্ট প্যান্ট। তার এই আমূল পরিবর্তন তার পরিচিতদের কাছে ছিল কল্পনাতীত। কিন্তু প্রতাপ এই নতুন ছদ্মবেশী জীবনে এক অদ্ভুত শান্তি খুঁজে পেল। এটা ছিল যেন এক মুক্তি তার পরিচিত জীবনের কঠিন বেড়াজাল থেকে। এই অর্ণব সেনগুপ্ত রূপেই তার সাথে পরিচয় হল আয়েশা সান্যালের। আয়েশা ছিল তারই পাড়ার একটি মেয়ের বান্ধবী, যে মাঝে মাঝে তাদের বাড়ি আসত। আয়েশা কাজ করত একটি স্বেচ্ছাসেবী সংস্থায়। সে ছিল হাসি খুশি, প্রাণবন্ত এবং একই সাথে সমাজের প্রতি অত্যন্ত দায়বদ্ধ। তার চোখে মুখে ছিল এক অদ্ভুত সরলতা, যা প্রতাপের, এখন অর্ণবের, মনকে গভীরভাবে স্পর্শ করেছিল। প্রথম দেখাতেই অর্ণবের মনে হল আয়েশা যেন তার এতদিনের খোঁজা সেই দুর্লভ ভুলটি। আয়েশার চালচলন, কথা বলার ধরন এবং সাধারণ জীবনযাপনের প্রতি তার আগ্রহ সবকিছুই অর্ণবকে মুগ্ধ করল। তাদের সম্পর্ক শুরু হল সাধারণ আলাপচারিতা দিয়ে। অর্ণব তার প্রকাশনা সংস্থার কাজ নিয়ে কথা বলত, আর আয়েশা বলত সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য তার সংস্থার কাজগুলো নিয়ে। একদিন আয়েশা জানতে চাইল, অর্ণবদা, আপনি এত মেধাবী অথচ এমন একটা ছোট সংস্থায় কাজ করেন কেন? আপনি তো চাইলেই আরও ভালো, আরও বড় কোনো জায়গায় যেতে পারেন। অর্ণব হালতো উত্তর দিল, আমার বড় হওয়ার কোনো তাড়া নেই আয়েশা। আমার কাছে কাজটা গুরুত্বপূর্ণ, তার পদমর্যাদা নয়। আর এই কাজটা আমাকে লেখার সুযোগ দেয়, আর সেটাই আমার ভালো লাগে। জীবনের আসল সুখ তো আর টাকা বা ক্ষমতার উপর নির্ভর করে না, তাই না? আয়েশার চোখ দুটো চিকচিক করে উঠল। সে বলল, একদম ঠিক বলেছেন। আমি মনে করি একজন মানুষের আসল পরিচয় তার ব্যাংকের ব্যালেন্স বা তার বাড়ির আকার দিয়ে হয় না। আসল পরিচয় হয় তার নৈতিকতা, সহানুভূতি এবং অপরের প্রতি তার ভালোবাসার মধ্যে দিয়ে। এই কথাগুলো অর্ণবের হৃদয়ে গভীর ছাপ ফেলল। সে নিশ্চিত হল আয়েশা সত্যিই ভিন্ন। তার মনটা ভেতরে সৌন্দর্যের দিকেই আকৃষ্ট হয়, বাইরের চাকচিক্যের দিকে নয়। তাদের সম্পর্ক ধীরে ধীরে গভীর হতে শুরু করল। অর্ণব সাবধানে তার অতীতের কোনো চিহ্নই আয়েশার সামনে আনত না। সে জানত সামান্যতম অসাবধানতাও তার এই পুরো পরিকল্পনাকে নস্যাৎ করে দিতে পারে। তাদের ডেটিংগুলো ছিল বেশ সাধারণ। ফুটপাতের দোকানে চা কফি খাওয়া, পুরনো বইয়ের দোকানে ঘুরে বেড়ানো আর শহরের অলিতে গলিতে হেঁটে নিরুদ্দেশের মতো গল্প করা।
প্রতাপ তার পুরনো জীবনে কল্পনাই করতে পারত না যে এমন সাধারণ জীবনও এতটা মধুর হতে পারে। বিলাসবহুল রেস্তোরাঁর কৃত্রিম আলোর চেয়ে রাস্তার ধারের আলো আধারিতে আয়েশার সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত তার কাছে অনেক বেশি মূল্যবান। একবার আয়েশা অর্ণবকে জিজ্ঞেস করল, আচ্ছা অর্ণবদা, আপনার কি কখনো মনে হয় না যে জীবনে আরও বেশি কিছু দরকার? তখন অর্ণব আয়েশার হাত ধরে বলল, আমি এখন যা পেয়েছি তার চেয়ে বেশি কিছুর দরকার আছে বলে আমার মনে হয় না। জীবনের সবচেয়ে দামি জিনিসগুলো হলো ভালোবাসা, বিশ্বস্ততা আর মানসিক শান্তি। এগুলো তো আর টাকা দিয়ে কেনা যায় না। আর এই সব কিছু আমি তোমার সাথে অনুভব করি আয়েশা। তখন আয়েশা অর্ণবের দিকে তাকিয়ে হাসল। সেই হাসি ছিল যেন তার এই নতুন জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। কিন্তু যে কোনো ছদ্মবেশীর জীবনেই একটা সময় আসে যখন তাকে তার মুখোশটা সরাতে হয়। অর্ণবের জীবনেও সেই সময়টা এলো। তাদের সম্পর্কের প্রায় 1 বছর হয়ে গেছে। অর্ণব সিদ্ধান্ত নিল সে আয়েশার কাছে তার আসল পরিচয় প্রকাশ করবে। তবে তার আগে সে আয়েশাকে তার এই ছদ্মবেশের কারণটা বোঝাতে চাইল। একদিন সন্ধ্যায় যখন তারা তাদের প্রিয় কফি শপে বসেছিল, অর্ণব হঠাৎ করে খুব গম্ভীর হয়ে গেল। আয়েশা বলল, কি হয়েছে অর্ণবদা, আজ আপনাকে খুব চিন্তিত লাগছে। অর্ণব তখন গভীর শ্বাস নিয়ে বলল, আয়েশা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। এটা শোনার পর তুমি কেমন প্রতিক্রিয়া জানাবে আমি জানি না, কিন্তু এই কথাটা আমার জীবন আর আমাদের সম্পর্ক দুটোর জন্যই খুব জরুরি। আয়েশা অর্ণবের হাত ধরে বলল, বলুন, আপনি যা বলবেন আমি শান্তভাবে শুনব। অর্ণব তখন ধীরে ধীরে বলতে শুরু করল তার আসল জীবনের কথা। আমার আসল নাম অর্ণব সেনগুপ্ত নয়, আমার নাম প্রতাপ রায়চৌধুরী। আমি যে প্রকাশনা সংস্থায় কাজ করি সেটা আমার নয়, কিন্তু আমার পরিবার কলকাতা শহরের অন্যতম ধনী আর পরিচিত পরিবার, রায়চৌধুরী পরিবার। আয়েশা প্রথমে কিছুই বলল না। তার চোখে মুখে এক মিশ্র প্রতিক্রিয়া, বিস্ময়, অভিশ্বাস এবং কিছুটা আঘাতের চিহ্ন। অর্ণব তখন তার দিকে তাকিয়ে বলল, আমি জানি এটা তোমার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে, কিন্তু এই সবই সত্যি। আমার এই ছদ্মবেশের কারণ ছিল একটাই, আমি এমন একজনকে চেয়েছিলাম যে আমার সম্পদ বা সামাজিক অবস্থান না দেখে কেবল আমাকে ভালোবাসবে। আমি জানতে চেয়েছিলাম একজন সাধারণ মানুষ হিসেবেও আমি কি ভালোবাসা পাওয়ার যোগ্য। সেই মুহূর্তের নীরবতা ছিল যেন এক দীর্ঘ অপেক্ষার মতো। অর্ণব আয়েশার প্রতিক্রিয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। সে জানত তার এই পরীক্ষা খুব নিষ্ঠুর ছিল, কিন্তু তার ভেতরের ভয়টা ছিল আরও নিষ্ঠুর। এই ভয় যে সে হয়তো কোনোদিনও সত্যিকারের ভালোবাসা খুঁজে পাবে না। অবশেষে আয়েশা মুখ খুলল। তার কণ্ঠে ছিল এক গভীর বিষণ্ণতা। আপনি আমাকে বিশ্বাস করেননি প্রতাপ। আমাদের এই সম্পর্কটার ভিত্তিটাই ছিল একটা মিথ্যে। আপনার এই ছদ্মবেশ আমার প্রতি আপনার অবিশ্বাসকে প্রমাণ করে। আপনি সব জেনেও আমাকে যাচাই করেছেন। অর্ণব মাথা নত করল। আমি জানি আমি ভুল করেছি। আমি তোমাকে আঘাত দিতে চাইনি, কিন্তু তুমি একবার ভেবে দেখো, আমার অবস্থানে থেকে কি সত্যিকারের ভালোবাসা পাওয়া সহজ? তোমাকে জানার আগে আমি অনেকবার দেখেছি কিভাবে মানুষ আমার টাকার জন্য আমার কাছাকাছি এসেছে। আমি সত্যিই ভয় পেয়েছিলাম আয়েশা। আয়েশা টেবিলের ওপর থেকে তার হাত সরিয়ে নিল। ভালোবাসা যদি এতটাই ভঙ্গুর হয় যে তাকে যাচাই করার জন্য একটা ছদ্মবেশের দরকার হয়, তাহলে কি সেটাকে আপনি সত্যিকারের ভালোবাসা বলবেন? আপনি কি মনে করেন একজন মানুষ কেবল গরিব হলেই তার মন ভালো হতে পারে, আর ধনী হলেই সে খারাপ? আপনি তো এই ছদ্মবেশ দিয়ে ধনীদের প্রতি একটা অন্যায় ধারণাকেই আরও শক্তিশালী করলেন। আয়েশার কথাগুলো প্রতাপকে গভীরভাবে নাড়িয়ে দিল। সে বুঝতে পারল তার এই পরীক্ষা কেবল আয়েশার প্রতি নয়, বরং তার নিজের প্রতিও এক চরম অবিচার ছিল। সে নিজের মনের ভয়কে জয় করতে গিয়ে আয়েশার বিশ্বাসের ওপর আঘাত করেছে। আয়েশা উঠে দাঁড়াল। আমি আপনাকে ভালোবাসি, অর্ণব সেনগুপ্তকে, সেই সহজ সরল মানুষটাকে। কিন্তু আমি প্রতাপ রায়চৌধুরীকে চিনি না, যে তার ভালোবাসার মানুষকে একটা মিথ্যে পরিচয়ের মাধ্যমে পরীক্ষা করে। আপনি আপনার আসল জীবনে ফিরে যান প্রতাপ, আর আমি আমার জীবনে। এই কথা বলেই আয়েশা কফি শপ থেকে বেরিয়ে গেল। প্রতাপ একা বসে রইল। চারপাশের ব্যস্ততা যেন এক নিমিষেই থেমে গেল। তার কাছে এখন পৃথিবীর সব সম্পদ আছে, কিন্তু সেই মুহূর্তের জন্য তার মনে হল সে সবকিছু হারিয়ে ফেলেছে। সে বুঝতে পারল তার পরিকল্পনাটি হয়তো সফল হয়েছে। আয়েশা তাকে অর্ণব সেনগুপ্ত হিসেবেই ভালোবেসেছে, কিন্তু এই সাফল্যের মূল্য দিতে হল আয়েশার বিশ্বাস আর তাদের সম্পর্কের সততাকে বিসর্জন দিয়ে। পরের কয়েকটা দিন প্রতাপের জীবনে এক ঘোর কষ্টের সময় নিয়ে এলো। সে তার বিলাসবহুল বাড়িতে ফিরে এলো।
তার আসল পরিচয় প্রতাপ রায়চৌধুরী হিসেবে। তার পুরনো জীবন ফিরে এলো বটে, কিন্তু তার ভেতরের অর্ণব সেনগুপ্ত আয়েশার জন্য হাহাকার করতে লাগল। সে আয়েশার সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করল, ফোন, মেসেজ, এমনকি তার স্বেচ্ছাসেবী সংস্থার অফিসেও গেল। কিন্তু আয়েশা তাকে এড়িয়ে চলল। সে স্পষ্ট জানিয়ে দিল, বিশ্বাস একবার ভাঙলে তা জোড়া লাগানো কঠিন, আর মিথ্যে দিয়ে শুরু হওয়া সম্পর্ক তার জীবনে আর দরকার নেই। কিন্তু প্রতাপ হাল ছাড়তে পারল না। সে আয়েশাকে বোঝানোর জন্য এক ভিন্ন পথ বেছে নিল। সে তার প্রকাশনা সংস্থায় অর্ণব সেনগুপ্ত হিসেবে থাকার সময় আয়েশার সংস্থাকে সাহায্য করার জন্য একটা প্রকল্প তৈরি করেছিল। এবার প্রতাপ রায়চৌধুরী হিসেবে সে সেই প্রকল্পের কাজ শুরু করল, আরও বড় পরিসরে। সে আয়েশার সংস্থাকে আর্থিকভাবে সাহায্য করার পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া শিশুদের জন্য একটা বড় স্কুল তৈরি করার উদ্যোগ নিল। সে আর আয়েশার সামনে গেল না, কিন্তু তার কাজের মাধ্যমেই সে প্রমাণ করতে চাইল যে প্রতাপ রায়চৌধুরী আর অর্ণব সেনগুপ্তের ভেতরের মানুষটা একই, যে সমাজের প্রতি দায়বদ্ধ এবং যার মনটা ভালো। মাসখানেক পর আয়েশার সংস্থার পক্ষ থেকে সেই নতুন স্কুল ভবন উদ্বোধনের জন্য একটা অনুষ্ঠানের আয়োজন করা হলো। প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হল প্রতাপ রায়চৌধুরীকে। আয়েশা এই আমন্ত্রণ নিয়ে দ্বিধায় ছিল, কিন্তু সংস্থার অন্য সদস্যরা প্রতাপের বিপুল অবদানকে অস্বীকার করতে পারল না। অনুষ্ঠানের দিন প্রতাপ মঞ্চে দাঁড়াল। তার চোখে মুখে ছিল এক বিনম্রতা, যা তার পুরনো অহংকারী চেহারার থেকে অনেকটাই আলাদা। প্রতাপ তার বক্তৃতায় বলল, আজ আমি এখানে প্রতাপ রায়চৌধুরী হিসেবে দাঁড়িয়েছি, কিন্তু এই কাজটা করার অনুপ্রেরণা আমি পেয়েছি একজন খুব সাধারণ মানুষের কাছ থেকে। তার নাম আয়েশা সান্নেয়াল। সে আমাকে শিখিয়েছে একজন মানুষের আসল মূল্য তার ব্যাংক ব্যালেন্সের চেয়ে তার হৃদয়ের বিশালতায় নিহিত। সে একটু থামল, তারপর সরাসরি আয়েশার দিকে তাকিয়ে বলল, আমি আমার জীবনসঙ্গীকে খুঁজে পাওয়ার জন্য এক ভুল পথ বেছে নিয়েছিলাম, মিথ্যের পথ। সেই ভুলের জন্য আমি আয়েশার কাছে ক্ষমাপ্রার্থী। আমি তাকে যাচাই করেছিলাম, আর তাতে আমাদের সম্পর্কের সবচেয়ে দামি জিনিসটা অর্থাৎ বিশ্বাসকে আমি ভেঙে দিয়েছি। তার চোখ ছলছল করে উঠল। আমি জানি আমার সব সম্পদ দিয়েও সেই ভাঙা বিশ্বাস জোড়া লাগানো যাবে না, কিন্তু আমি একটা কথা বলতে চাই, অর্ণব সেনগুপ্তের ভালোবাসা ছিল খাঁটি, আর প্রতাপ রায়চৌধুরীর ভালোবাসাও তার চেয়ে কম নয়। আমার পরিচয় যাই হোক না কেন, আমার ভালোবাসা, আমার মন আর আমার হৃদয়টা কেবলই তোমার আয়েশা। অনুষ্ঠান শেষ হল। ভিড়ের মাঝে প্রতাপ একা দাঁড়িয়েছিল। তখন আয়েশা তার দিকে এগিয়ে এলো। তার চোখে আর আগের মতো রাগ বা আঘাতের চিহ্ন ছিল না, ছিল এক গভীর আবেগ। আয়েশা বলল, আপনার বক্তৃতা শুনে আমার মনে হল আপনি সত্যিই অনুতপ্ত। আমি আপনাকে অর্ণব সেনগুপ্ত হিসেবেই ভালোবেসেছিলাম। সেই ভালোবাসার প্রতিদান হিসেবে আমি আপনার কাছে মিথ্যে আশা করিনি। প্রতাপ বলল, আমি জানি আমার কোনো অধিকার নেই তোমাকে আবার বিশ্বাস করার কথা বলার, কিন্তু আমি শুধু চাই তুমি আমাকে আর একবার সুযোগ দাও, এইবার সত্যের ওপর নির্ভর করে। এইবার প্রতাপ রায়চৌধুরী আর আয়েশা সান্নেয়াল হিসেবে। আয়েশা তখন হাসল, সেই হাসি যা প্রথম দিন অর্ণবকে মুগ্ধ করেছিল। সে বলল, আমি আপনার সম্পদকে ভয় পাই না প্রতাপ, আমি ভয় পাই মিথ্যা আর ছলনাকে। আমার জীবনসঙ্গী হিসেবে আমি একজন ধনী মানুষকে চাই না, আমি চাই এমন একজন মানুষকে যে সৎ, বিশ্বস্ত এবং ভালোবাসতে জানে। আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন, এটাই আমার কাছে যথেষ্ট। সে প্রতাপের দিকে তাকিয়ে বলল, কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে আপনি প্রতাপ রায়চৌধুরী হিসেবেও অর্ণব সেনগুপ্তের মতোই সাধারণ আর মানবিক থাকতে পারবেন। প্রতাপের মুখে এক স্বস্তির হাসি ফুটে উঠল। সে আয়েশার হাত ধরে বলল, আমি সারা জীবন ধরে সেটাই প্রমাণ করব আয়েশা। আমি আর কোনোদিনও তোমার কাছে কোনো মিথ্যে নিয়ে আসব না। এভাবেই প্রতাপ রায়চৌধুরী তার ছদ্মবেশের আড়াল থেকে বেরিয়ে এলো। সে তার সত্যিকারের জীবনসঙ্গীকে খুঁজে পেল, কিন্তু সেই খুঁজে পাওয়ার পথে তাকে নিজের অহংকার, ভয় আর ছলনার বিরুদ্ধে এক কঠিন যুদ্ধে জয়ী হতে হল। সে বুঝল, ভালোবাসা বাইরের পরিচয় বা সামাজিক স্তরের উপর নির্ভর করে না, ভালোবাসা নির্ভর করে সততা, বিশ্বাস আর হৃদয়ের সত্যতার ওপর। প্রতাপ আর আয়েশার জীবন নতুন করে শুরু হল। এবার আর কোনো ছদ্মবেশ নয়, সম্পূর্ণ সততার সাথে। প্রতাপ তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটা পেল, যে ভালোবাসা আসল তা কোনো পরীক্ষার প্রয়োজন হয় না,
আর সেই ভালোবাসা, সেই বিশ্বাস একবার হাতে পেলে তাকে যত্ন করে ধরে রাখতে হয়।